দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়, আগামী বছর হবে আন্দোলনের, হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার। আন্তর্জাতিক সহযোগিতা সহ 20 দফা আদ্দু ঘোষণার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত। এবং দেশের বর্তমান সংকট উত্তরণে মন্ত্রিসভা রদবদলের দাবি জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার সারা দেশে উদযাপন করা হয় পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যসহ লাখো মুসল্লি। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। হালকা শীতের সকালে আতরের সুগন্ধ ছড়িয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ছুটছেন হাজারো মুসল্লি। শিশুরাও চলছে বড়দের হাত ধরে। ঈদের পোশাক পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য প্রকাশের উদ্দেশ্যেই এই পথ চলা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। এ ময়দানেই নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট ব্যক্তিসহ লাখো মুসল্লি। তাই আগে থেকেই মাঠকে ঘিরে নেওয়া হয়েছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8:30টায় গুলশান আজাদ মসজিদের খতিব মওলানা শামসুল হকের পরিচালনায় নামাজ শুরু হয়। এছাড়াও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে মুনাজাত করা হয় আল্লাহর দরবারে। পরিবার পরিজনের জন্য শুভকামনা ও নিজের গুনাহ মাফের আশায় দুহাত তুলে দোয়া করেন সবাই। কামনা করা হয় দেশ ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি। পরে ভ্রাতৃত্বের বন্ধনে কোলাকুলি করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়ার মধ্যে একটা সন্তুষ্টি আছে, এই জন্য প্রত্যেকবারই আসি এবং এই দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে। ঈদ মোবারক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চেয়েছি দেশের জন্য, আমার পরিবারের জন্য যাতে শান্তি আসে, সেটাই চেয়েছি। যে আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা যাতে আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে পারি, সেটা আমাদের কামনা। ত্যাগের মহিমায় ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে ঘরে ফিরছেন মুসল্লিরা। বাড়ি গিয়ে প্রতীকী কোরবানির মাধ্যমে অন্তরের পশুত্বকে কোরবানি দিবেন তারা। অঙ্গীকার একটি ভ্রাতৃত্বময়, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন। দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 2012 সাল আন্দোলনের বছর হবে বলেও হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন। সোমবার বিদেশি কূটনৈতিক ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাকিব হাসানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আজ কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকদের সাথে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বেগম জিয়া। এ সময় সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরেন তিনি। দেশের সার্বিক অবস্থা অত্যন্ত খারাপ, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ নাকি আইন শৃঙ্খলা বলে উনি আত্মতৃপ্তিতে ভোগেন। কিন্তু প্রতিনিয়ত খবরের কাগজ করলে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হাইজ্যাক, জবরদখল, মানুষের জমি জায়গা দখল এবং গুপ্ত হত্যা এবং কিডন্যাপ, এগুলি প্রতিনিয়ত এগুলি বাড়ছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। দেশের অর্থনীতি অত্যন্ত একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 16,000 কোটি টাকা ঋণ নিয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য। এই হলো দেশের অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া সহ সরকারের ঋণ নির্ভর অর্থনীতির তীব্র সমালোচনা করেন বেগম জিয়া। যে মানুষের কি দুর্ভোগ কষ্ট, দিনের ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও তাদেরকে রাস্তায়
সময় কাটাতে হয়েছে বাচ্চা টাচ্চা নিয়ে, মহিলাদের নিয়ে। খুব কষ্টে তারা নিজেদের আপনজনের কাছে অনেকে পৌঁছতে পেরেছে, অনেকে হয়তো পৌঁছতেও পারেনি সময় মতো। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আজকে সারা দেশের মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায়। বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আটক করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। সরকারের নিপীড়ন, নির্যাতন ও দলীয়করণেরও প্রতিবাদ জানান তিনি। খোকনকে মিথ্যে মামলা দিয়ে তাকে এই ঈদের মধ্যে তাকে জেলে পুরে রেখেছে। সে সম্পূর্ণভাবে নির্দোষ, কিন্তু তাকে নিজেরা মারামারি করছে, উল্টো বিএনপির ধারে দেশ থেকে তাকে রেখেছে। সে নির্দোষ। আমি অবশ্যই মনে করি যে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 7ই নভেম্বর ওই সিপাহী জনতার বিপ্লব দিবস, দেশ রক্ষার দিবস। সেই জন্য 7ই নভেম্বর এটি আমাদের জন্য আনন্দের দিন এবং আমাদের দেশবাসীর জন্য এটা আনন্দের দিন। কাজে ঈদ, দুটো আনন্দ আজকে একসঙ্গে, ঈদ এবং 7ই নভেম্বরের আনন্দ। নারায়ণগঞ্জ নির্বাচনে মানুষ প্রমাণ করেছে তারা একদলীয় নির্বাচন মেনে নেবে না। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার জোর দাবি জানান বেগম জিয়া। এদিকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম জিয়া। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক সহযোগিতা, রেল ও গণযোগাযোগ বৃদ্ধি, সন্ত্রাস দমন, সাপটা চুক্তি ত্বরান্বিত সহ 20 দফা আদ্য ঘোষণার মধ্য দিয়ে দুদিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন শুক্রবার সমাপ্ত হয়েছে। সার্ক নেতারা ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে 21 শতকের দক্ষিণ এশিয়া বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ায় অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারস্পরিক সেতুবন্ধন রচনার অঙ্গীকারের মধ্যে দিয়ে শেষ হল দুদিনব্যাপী 17তম সার্ক শীর্ষ সম্মেলন। এবারের সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় মালদ্বীপের আদ্দু সিটিতে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে সমাপনী অনুষ্ঠানে থাকতে পারেননি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এছাড়া সদস্য দেশগুলোর অন্য শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে দক্ষিণ এশিয়ার মানুষের উন্নয়ন, সন্ত্রাস নির্মূল ও বাণিজ্য সংক্রান্ত 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। During the course of these 2 days, we have in fact been able to decide and agree upon a number of issues. We have agreed to direct the SAFTA Ministerial Council to intensify efforts to reduce the sensitive list as well as reduce non-tariff barriers to trade. India has decided to reduce the sensitive list from 480 tariff lines to 25 tariff lines. India has also decided that with immediate effect from yesterday to give zero basic customs duties to all items removed from the sensitive list. স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে সার্ক বীজ ব্যাংক গঠন, দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও সদস্য দেশগুলোর পণ্য গ্রহণ সংক্রান্ত চুক্তি অন্যতম। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় সমাপনী অধিবেশন শুরু হয়। সার্কের চেয়ারপারসন ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সমাপনী অধিবেশনে মালদ্বীপ ঘোষণাপত্র পাঠ করেন। I take that it is the wish of the meeting to approve the reports as they are presented before us, and I take it as decided. চুক্তি স্বাক্ষরের পর পর্যবেক্ষক দেশগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেয়া হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে সার্ক দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ও যোগাযোগ ক্রমাগত বাড়ছে বলে উল্লেখ করে বলেন, সার্কে চীন আরও ভূমিকা রাখতে চায়। সার্ক ডেভেলপমেন্ট ফান্ডে চীন 2012 সালে $3 লাখ অনুদানের ঘোষণা দেয়। পরবর্তী সার্ক সম্মেলন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন নেপালের প্রধানমন্ত্রী। I wish also to extend our sincere gratitude to the government and the people of Maldives for the cordial and generous hospitality extended to us and our delegations since our arrival in the Maldives and here in this fascinating city of Eddu. এর পরপরই আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সার্কের চেয়ারপারসন ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। I declare the 17th SARC summit closed. সার্ক নেতারা ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে 21 শতককে দক্ষিণ এশিয়া গড়ে তোলার শতক হিসেবে বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন। জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে আর বেশি দিন ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়ার আগে স্বদেশে তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। শনিবার নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় বক্তারা বলেন, নরসিংদী থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বুঝতে পেরে বিনা অপরাধে খোকনকে গ্রেফতার করেছে সরকার। এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নির্বোধ সরকার যদি আমাদের খেলা থাকে তাহলে দেশের যে কি হইব জানে। ইতিমধ্যেই আমরা দেশের অবস্থাটা কি। যদি বিএনপি দেশনেত্রী দিয়া তারেক রহমান না থাকতো তাইলে মনে হয় হাসিনা যাওয়ার কোন কাম থাকতো না। জনগণের অধিকার হরণ করা ছাড়া আর কোন কিছু করেন না এবং এই অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসন শুরু হয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। দেশের মানুষ সহনীয় করে তুলেছে, দেশের দাম বাড়িয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই যে আপনার কাঁচা বাজার, এই যে আপনার পত্র দাম বেড়ে গেছে, প্রত্যেকটি বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ এই জালেমের পতন হবেই হবে। দেশের শান্তি বিনষ্ট করে বিশ্ব শান্তি প্রস্তাব করে নোবেল পাওয়ার জন্য সরকার মরিয়া বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে প্রতিষ্ঠার কথা বলেন, শান্তি কথা বলেন, নতুন নতুন দফা দেন, তার দফা দেন, নিজেই শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না। শান্তির মধ্যে নিয়ে গিয়েছে, শান্তির মধ্যে শান্তির প্রস্তাব, শান্তির কারণ একটাই, ওই শান্তিতে নোবেল পুরস্কার, শান্তিতে সেই গাছ হয়, এখন এই গাছ তিনি আবার নতুন করার নোবেল পুরস্কার পাওয়া, নোবেল শান্তির প্রস্তাব দিচ্ছেন। খোকনকে মুক্তি দেয়া না হলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।